এক ম্যাজিশিয়ানকে দেখতে পাই যে একটা থিয়েটারে তার জাদু দেখায়, কিন্তু জেমসের ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো না। তার শো দেখতে তেমন একটা মানুষও আসে না, সেই কারণে থিয়েটারটা মেনটেন করা তার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। ঠিক সেই সময় আবার হাওয়ার্ড নাম করে একটা লোক তার কাছে আসে, সেই থিয়েটারকে জেমসের কাছ থেকে কিনে নিতে চায়। সে জেমসকে বলে যে অলরেডি তো ব্যাংক থেকে নোটিশ পেয়ে গিয়েছো, তাই চুপচাপ আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, আমার কাছে থিয়েটারটা বিক্রি করে দাও, এতে তোমারই লাভ। আর না হলে কিছুদিনের মধ্যেই তো ব্যাংক এই থিয়েটারকে সেল করে দেবে, আর তুমি কিছুই পাবে না। জেমসের তো টাকার অনেক দরকার ছিল, কিন্তু সে এই থিয়েটারটাকে বিক্রি করতে চায় না। সে হাওয়ার্ডকে বলে যে আমাকে কিছুদিন সময় দাও, আমি এর মধ্যে ব্যাংকের সব টাকা পরিশোধ করে দেব। তখন হাওয়ার্ড বলে যে ঠিক আছে, শেষবারের মতো আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, আজকেই শেষ শো করার সুযোগ পাবে তুমি এই থিয়েটারে। আর যদি এই শোটা হাউসফুল হয় তাহলে আমি বুঝতে পারবো যে তুমি টাকা জোগাড় করে ব্যাংকে ঋণও পরিশোধ করতে পারবে। আর যদি কোনোভাবে এটা ফ্লপ হয় তাহলে কিন্তু থিয়েটার বিক্রি করা ছাড়া তোমার কাছে আর কোনো উপায় থাকবে না। জেমস তার কথা মেনে নেয়। এর কিছুক্ষণ পরে ফাইনাল শো শুরু হয়ে যায়। জেমস তার সর্বোচ্চ দিয়ে একের পর এক কৌশলে ম্যাজিক দেখাতে শুরু করে, যাতে করে লোকেরা এন্টারটেইন হয়। আর ভাগ্যক্রমে আজকে পুরো শোটাই হাউসফুল ছিল। জেমসও মনে করে যে তাহলে আজ শো থেকে অনেক বেশি লাভ হবে। সে প্রথমে ছোট ছোট কিছু ম্যাজিক দেখায়, আর এরপরে অডিয়েন্সের মধ্য থেকে জুলিয়া নামের একটা মেয়েকে স্টেজে ডেকে নেয়। তো এরপর যখন জুলিয়া স্টেজে আসে, তার কলারে লাগানো একটা দামি ব্রুস জেমস চোখের পলকে সরিয়ে দেয়, যেটা জুলিয়া পর্যন্ত বুঝতে পারে না। ওই ব্রুসটা জেমসের কাছে অনেক দামি মনে হচ্ছিল, তাই সে প্ল্যান করে যে এই শোয়ের টাকা আর ওই ব্রুসটা করে দিয়ে সে ব্যাংকের সমস্ত লোন পরিশোধ করে দেবে। এরপরে সে জুলিয়ার উপরে ম্যাজিক ট্রিক দেখাতে থাকে, তাকে একটা বক্সের মধ্যে বন্দি করে দেয়। আর একটু পর যখন সেই বক্সটা খোলে তখন সেখান থেকে জুলিয়া গায়েব। দর্শক তো এটা দেখে অনেক খুশি হয়ে যায়। আর দর্শক সারিতে তখন হাওয়ার্ড ছিল, যার কাছে আমরা একটা ম্যাজিক্যাল আংটি দেখতে পাই। আর ওই আংটির বদৌলতে সে ওই বক্সের কম্পার্টমেন্টের দরজা খুলে দেয়, যার মধ্যে জুলিয়া লুকানো ছিল। তা দেখে তো দর্শকরা সবাই অনেক হাসাহাসি করতে থাকে, এমনকি যে অনেক মজাও করছিল, কারণ তার ম্যাজিক তো তারা ধরে ফেলেছে। তার মানে জেমসের এই শোটাও ফ্লপ হলো। তাই হতাশ হয়ে জেমস তার ঘরে ফিরে এসে ওই ব্রুসটাকে দেখতে থাকে, যেটা সে জুলিয়ার কোর্ট থেকে নিয়েছিল। সে ভাবছে যে এটা তো বেশ দামি হবে, তাহলে আমি এটাই বিক্রি করি, দেখি যদি থিয়েটারটাকে বাঁচানো যায়। সে যখন এইসব জিনিস ভাবছিল, ঠিক তখনই জুলিয়া তার ঘরে এসে বলে যে আপনি কি আমার ব্রুসটাকে দেখেছেন? কারণ যখন আমি স্টেজে এসেছিলাম তখন ওই ব্রুসটা আমার কোর্টেই ছিল, কিন্তু এখন তো সেটা কোথাও খুঁজে পাচ্ছি না। তখন জেমস তাকে বলে সরি, আসলে আমি আপনার কোনো ব্রুস দেখিনি, আমার একটু জরুরি কাজ আছে। এটা বলে সে ওখান থেকে দ্রুত বেরিয়ে যায়। জুলিয়া বুঝতে পারে যে জেমস তার সঙ্গে মিনি আমার একটু জরুরি কাজ আছে, এটা বলে সে ওখান থেকে দ্রুত বেরিয়ে যায়। জুলিয়া বুঝতে পারে যে জেমস তার সঙ্গে মিথ্যা কথা বলছে। তখন জুলিয়া বলে তুমি আমার সঙ্গে মিথ্যে বলে মোটেও ঠিক করলে না, এর সাজা তুমি অবশ্যই পাবে। আর এটা বলে জুলিয়া তার জাদু দিয়ে জেমসকে সঙ্গে সঙ্গে গায়েব করে দেয়। আর এখানে শুধু পড়ে থাকে জেমসের টুপি, আর সে যে রেইনকোটটা পরেছিল সেটা। আসলে জুলিয়া নিজে একজন ম্যাজিশিয়ান, আর সে আগেই বুঝতে পেরেছিল যে জেমস তার ওই ব্রুসটা চুরি করেছে। আর তাই জেমস যখন জুলিয়ার সামনে মিথ্যা কথা বলে তার অনেক রাগ হয়ে যায়। এই কারণেই সে জেমসকে গায়েব করে দিয়েছে। এরপর আমরা 86 বছর পরের কাহিনী দেখতে পাই, যেখানে আমরা একটি স্কুলে জ্যাক নামের একটা ছেলেকে দেখতে পাই। জ্যাক একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। স্কুলে তার তেমন কোনো বন্ধুও নাই, এমনকি বাকি ছেলে মেয়েরা তাকে নিয়ে অনেক বুলিংও করে। জ্যাক তাদের স্কুলের কেট নামের একটা মেয়েকে খুবই পছন্দ করে, কিন্তু প্রবলেম হলো শুধু জ্যাক নয়, তাদের স্কুলের প্রত্যেকটা ছেলেই ক্যাটকে অনেক পছন্দ করে। অনেক করে যায় ক্যাটের সঙ্গে একটু বন্ধুত্ব করতে, কিন্তু সে ভয়তে তার সামনে কথাই বলতে পারে না। তবে সে বিশ্বাস করে একদিন না একদিন সে ক্যাটের মন ঠিকই জয় করতে পারবে। তাদের স্কুলে বিলি নামের আর একটা সহজ সরল ছেলে পড়ে, যে আবার জ্যাকের খুব ভালো বন্ধু। আসলে জ্যাকের সঙ্গে সঙ্গে তার ক্লাসমেটরাও বিলিকে বুলিং করে, তাই তাদের দুজনের সম্পর্ক আবার বেশ ভালো। এদের দুইজনের আরো একটা ফ্রেন্ড আছে যার নাম অলিভা।
অলিভা হলো এই ক্লাসের টপার। সব বিষয়ে সে অনেক বেশি পারদর্শী। স্কুলে যদি কোনো প্রতিযোগিতা হয় বা কোনো বিষয়ে কাউকে কথা বলতে বলে, তাহলে অলিভিয়া সবসময় কঠিন বিষয় নিয়েই বক্তৃতা দেয়। প্রত্যেকটা বাচ্চার মাথার উপর দিয়ে যায়। আর ক্লাসে থাকা প্রত্যেকটা বাচ্চাদের মতো শিক্ষিকারও মাথা কেমন জানি ঘুরে যায় অলিভিয়ার সব কঠিন কঠিন কথা শুনে। এখানে আমরা একটা আজব বিষয় দেখতে পাই। তাদের ক্লাসের যে শিক্ষিকা ছিল, অর্থাৎ মার্থারের কাছে একটা কাচের শিশির মতো আছে, যার ভেতরে সে ক্লাসে উপস্থিত প্রত্যেকটা বাচ্চা থেকে কোনো না কোনো ম্যাজিক্যাল পাওয়ার বন্দি করে রাখে। আসলে তাদের টিচার মার্থা নিজেও একজন ম্যাজিশিয়ান। যখনই তার ম্যাজিকের কম পড়ে যায়, সে বাচ্চাদের কাছ থেকে তাদের বুদ্ধি, ফিটনেস সবই তার ওই ছোট্ট শিশিতে বন্দি করে রাখে, যাতে করে নিজের ম্যাজিক্যাল পাওয়ারকে আরো বেশি শক্তিশালী করতে পারে। তবে সব থেকে বেশি ম্যাজিক্যাল পাওয়ার সে অলিভিয়ার কাছ থেকে নিয়ে নেয়, কারণ সে তো অন্যান্য বাচ্চাদের থেকে একটু বেশি ব্রিলিয়ান্ট। এরপরে আমরা জ্যাককে তার বাসার দিকে আসতে দেখি। তখন জ্যাকের সঙ্গে তার দুই বন্ধু বিলি এবং অলিভিয়া ছিল। বাসায় যাওয়ার পর জ্যাকের মা ম্যারি তাকে বলে যে তোমাকে এখনই তোমার নানির বাড়িতে যেতে হবে, সেখানে কিছু প্রবলেম হয়েছে, কিছুদিন তোমাকে ওখানেই থাকতে হবে, তারপর আবার তুমি বাসায় ফিরে এসো। জ্যাক তখন ভালো করেই বুঝতে পারছিল তার মা তাকে এই কথা কেন বলছে। আসলে তাদের যে বাড়ি আছে সেটা তার বাবা লোন নিয়ে কিনেছিল, কিন্তু তার মৃত্যুর পর থেকে ব্যাংকের লোন তার মা পরিশোধ করতে পারছে না। অনেকভাবে চেষ্টা করছিল যাতে করে এটা ব্যাংক নিয়ে না যায়, কারণ এটা তার হাজবেন্ডের রেখে যাওয়া শেষ স্মৃতি। আর ম্যারি তো আসলে তার ছেলেকে এইসব ঝামেলার মধ্যে জড়াতে চায় না, তাই সে জ্যাককে কিছুদিন তার মায়ের কাছেই রাখতে চায়। তাই জ্যাকও তার মায়ের কথা শুনে তার দুই বন্ধুকে নিয়ে তার নানির বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পর তো তারা তিনজন অনেক মজা করতে থাকে, কারণ আমরা তো সবাই জানি নানির কাছে আলাদাই মজা, সেখানে যাই আবদার করা হয় সবই পাওয়া যায়। এরপরে জ্যাক আর তার দুই বন্ধু মিলে তো পুরো ঘরটাকে ঘুরে ঘুরে দেখতে থাকে, কারণ তাদের মনে হচ্ছিল যে এই ঘরে যদি অনেক ইন্টারেস্টিং কিছু পাওয়া যায় তাহলে তারা সেটা নিয়ে গবেষণা করতে শুরু করবে। এরপর তারা একটা ঘরের মধ্যে অনেকগুলো বক্স দেখতে পায়, যেখানে আলাদা আলাদা বেশ কিছু কস্টিউম রাখা ছিল। আসলে এই কস্টিউমগুলো জ্যাকের নানি একটা ওয়ার্কশপ থেকে কিনেছিল, আর ওইসব কস্টিউমের মধ্যে সেই জাদুকর জেমস, মানে যাকে আমরা গল্পের প্রথমে দেখেছিলাম, তার সেই রেইনকোটটাও ছিল। এরপর জ্যাক তো ওই রেইনকোটটা পরে নেয়, আর তার দুই বন্ধু আলাদা আলাদা রেইনকোট পরে তিনজন মিলে সেখানে বেশ মজা করে। কিন্তু জ্যাক যখনই তার রেইনকোটটার রশিটা বেঁধে নেয় যাতে করে সেটা খুলে না যায়, তখনই সে হঠাৎ করে জ্যাক থেকে জেমসে বদলে যায়। আর দুই বন্ধু তো এটা দেখে পুরো অবাক হয়ে যায়। তারা ভাবে যে এ কোত্থেকে এলো। তারা দুইজন তো এই কারণে ভয় পেয়ে দ্রুত সেখান থেকে ঘরে ফিরে আসে। তখন জ্যাক তাদের দুজনকে বলে যে আরে তোমাদের কি হলো, তোমরা আমাকে দেখে এরকম ভয় পেয়ে দৌড়াচ্ছ কেন, তোমরা কি ভূত দেখেছো নাকি? কিন্তু এরপর যখনই তার চোখ জানালার গ্লাসের দিকে পড়ে, সে তো নিজের চেহারা দেখে নিজেই ভয় পেয়ে যায়। এ আমার সাথে কি হয়ে গেল, আমার চেহারা অন্য একজন মানুষের মতো কিভাবে হয়ে গেল, এসব ভাবতে থাকে। কিন্তু এরপর সে যখনই রেইনকোটটার ফিতা খুলে ফেলে, সে আবারও সেই জ্যাকেই পরিণত হয়ে যায়। তারা তিন বন্ধু তো কিছুই বুঝতে পারছিল না যে সেখানে কি ঘটছে। এরপরে অলিভিয়া ওই রেইনকোটটা পরে দেখে আর সঙ্গে সঙ্গে জেমসে পরিণত হয়ে যায়। আর যখনই তার রেইনকোটটা খুলে ফেলে, তারা আবারও নিজেদের রূপেই ফিরে আসে। এর মানে হলো জুলিয়া জেমসের ওপর এমন জাদু করেছে যে সে তার ওই রেইনকোটটার মধ্যেই রয়ে গেছে। এই কারণে যেই ওই রেইনকোটটা পরে সেই জেমসে পরিণত হয়ে যায়। তারপর তারা তিনজন ওই রেইনকোটটা খুব ভালোভাবেই দেখে, যাতে করে তারা বুঝতে পারে যে এটা আসলে কেমন ধরনের জিনিস, আর আসলে এই রেইনকোটটা কার ছিল। আর তখনই তারা রেইনকোটের ওপরেই জেমসের নাম দেখতে পায়। আর তারপর যখন তারা গুগলে জেমসের নাম লিখে সার্চ করে, তখন তারা দেখতে পায় যে এই ম্যাজিশিয়ান 86 বছর আগে হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিল। এরপর থেকে কেউ আর জেমসের ব্যাপারে কিছুই জানে না। তার একটা থিয়েটারও ছিল, যেটা সে গায়েব হয়ে যাওয়ার পর বন্ধ হয়ে গিয়েছে। তখন জ্যাক তার দুই বন্ধুকে বলে যে চলো আমরা একটা কাজ করি, আমরা ওই থিয়েটারে গিয়ে সবকিছু খোঁজ খবর নেই। এমনও তো হতে পারে সেখানে আমরা আরো এরকম ধরনের জাদুর রেইনকোট পেয়ে গেলাম। তাই এর পরের দিন তারা তিন বন্ধু মিলে ওই থিয়েটারের উদ্দেশ্যে রওনা দেয়। সব থেকে আশ্চর্যের বিষয় হলো ওই থিয়েটারটা তাদের বাড়ির খুব কাছেই ছিল, কিন্তু ওই থিয়েটারের মধ্যে আসার পর তারা সেখানে কিছুই দেখতে পারছিল না, কারণ ওটা তো অনেক দিন ধরে বন্ধ অবস্থায় পড়েছিল।
বিলি সেখানে একটা টর্চ লাইট নিয়ে সব জায়গায় দেখছিল। ঠিক তখনই সে ওখানে একটা আজব টাইপের ক্রিয়েচার দেখতে পায়। একটু কাছাকাছি যাবে ঠিক তখনই অনেকগুলো চামচিকা তাদের দিকে উড়ে আসতে থাকে, যার কারণে তারা তিনজন আগের জীবন বাঁচিয়ে ওই থিয়েটার থেকে বাইরে বেরিয়ে আসে। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা ওই ক্রিয়েচারটাকে মার্থারের কাছে আসতে দেখি। সে তাকে বলছিল যে আমি জেনে গিয়েছি ওই রেইনকোটটা এখন কার কাছে আছে। থিয়েটারে আজকে 3টা বাচ্চা এসেছিল আর তাদের কাছে ওই রেইনকোটটা আছে। এটা শুনে তো মার্থার অনেক খুশি হয়ে যায়, কারণ 86 বছর ধরে সে ওই রেইনকোটটাকে খুঁজছে আর এত বছর পর আজকে তার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। এরপর সে ক্রিয়েচারকে অর্ডার দেয়, এখনই যাও আর খোঁজ লাগাও ওই বাচ্চারা এখন কোথায় আছে। আমার ওই রেইনকোটটা যে কোনো মূল্যেই চাই। এদিকে তো বিলি জেমস হয়ে মানে ওই রেইনকোটটা পরেই তার বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরছিল। আর ঠিক তখনই তারা সত্যি সত্যি জেমসের গলার আওয়াজ শুনতে পায়। সে আসলে পানির মধ্য থেকে মানে রাস্তায় বৃষ্টি হওয়ার কারণে যে পানি জমেছিল ওই পানির মধ্য থেকেই তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। আর এখান থেকে এটাই বোঝা যায় যে জেমস পানির মধ্য থেকে যেই তার রেইনকোটটা পরবে তার সঙ্গে যোগাযোগ করতে পারবে। জেমস ওই বাচ্চাদেরকে বলে যে আমার কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শোনো, তোমাদের হেল্প আমার অনেক দরকার। আমি 86 বছর ধরে এই রেইনকোটটার মধ্যে আটকে আছি। আমি জানি তোমরাই আমাকে হেল্প করতে পারবে। তোমাদের তিনজনের জুলিয়া নামের এক ম্যাজিশিয়ানকে খুঁজে বের করতে হবে। সে আমাকে 86 বছর আগে এই কোটের মধ্যে বন্দি করে রেখেছিল আর জুলিয়া ছাড়া কেউ আমাকে এখান থেকে মুক্ত করতে পারবেও না। তো তারা যখন জেমসের সঙ্গে কথা বলছিল ঠিক তখনই আবার সেখানে একজন ক্লিনার এসে ওই পানিটাকে পরিষ্কার করে দেয়, যার কারণে তো জেমস সেখান থেকে আবার অদৃশ্য হয়ে যায়। এরপরে তারা তিনজন আবারও বাড়িতে ফিরে আসে আর তারা বুঝতে পারছিল জুলিয়া নামের একজন ম্যাজিশিয়ানকে তাদের খুঁজে বের করতে হবে, যার কথা জেমস বলছিল। কিন্তু জেমস তো তাদেরকে বলেছে 86 বছর আগে জুলিয়া তাকে বন্দি করেছিল। এখন এত বছর পর সে কি আদৌ বেঁচে আছে? অন্যদিকে আমরা মার্থারকে দেখতে পাই। সে তো খুশি মনে তার ম্যাজিক প্র্যাকটিস করে যাচ্ছিল, কারণ সে খুব শীঘ্রই ওই রেইনকোটটা আবার তার কাছে পেয়ে যাবে। এখান থেকে আমরা জানতে পারি যে মার্থার আসলে রেইনকোটটা পাওয়ার জন্য কেন এরকম পাগল হয়ে গিয়েছে। আসলে রেইনকোটের মধ্যে এমন কিছু আছে যার সাহায্যে মার্থার আবার তার যৌবন ফিরিয়ে আনতে পারবে। আর আজকে হলো সেই দিন। যদি সে আজকের মধ্যে রেইনকোটটা তার কাছে না পায় তাহলে সে আর কখনোই তার যৌবন ফিরে পাবে না। সে একজন নর্মাল মানুষ হয়ে আর কিছুদিনের মধ্যেই মারা যাবে। এই কারণে সে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বাচ্চাদের কাছ থেকে তাদের নলেজ এবং ফিটনেস ম্যাজিকের মাধ্যমে চুরি করে একটা শিশিতে বন্দি করে রাখতো। তবে এটা তো ছিল একটা টেম্পোরারি সলিউশন, কিন্তু পার্মানেন্ট সলিউশনের জন্য তার ওই রেইনকোটটা দরকার। এরপর মার্থার তার জাদুর বলের মাধ্যমে জানার চেষ্টা করে যে এখন রেইনকোটটা ঠিক কোথায় আছে। আর এরপর সেই জাদুর বলের মধ্যে সে দেখতে পায় যে সেই রেইনকোটটা এখন জ্যাকের নানির বাড়িতে আছে। এরপর মার্থার তার জাদুর শক্তি ব্যবহার করে একটা কাককে জ্যাকের নানির বাড়িতে পাঠিয়ে দেয়। ওই রেইনকোটটা আর অনেক রাগ হতে থাকে যে তার প্ল্যানটা পুরোপুরি ফেল করে গেল। তাই এরপর সে তার ক্রিয়েচারকে অর্ডার দেয়, যাও এখনই ঘর থেকে রেইনকোটটা নিয়ে আসো, তার জন্য যা করা লাগে করবে। তাই ওই ক্রিয়েচারটা মার্থারের কথা শুনে রেইনকোটটা আনতে বেরিয়ে পড়ে। এদিকে আমরা সেই ম্যাজিশিয়ান হাওয়ার্ডকে দেখতে পাই, যার এখন টার্গেট হলো জ্যাকের মা মেরির ওই ঘরটাকে নিজের কবজায় করে নেওয়া। একটা উকিলকে দিয়ে সে মোটা অঙ্কের টাকা দিয়ে একটা জাল নোটিশ তৈরি করে ফেলে। ওই নোটিশে লেখা ছিল যে আজকে শেষ দিন, যদি এরপর তুমি ঘর খালি না করো তাহলে ঘরটা পুরোপুরি ব্যাংকের ওসিলায় চলে যাবে। জেমসের ওই থিয়েটারটার মতো ম্যারির ঘরটাকেও হাওয়ার্ড নিজের নামে করতে চায়, কিন্তু সে যে আসলে এইগুলো কেন করছে তা আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে আমরা জ্যাককে জেমস হয়ে ঘুরতে দেখি আর নাইটকে দেখতে পাই যে তার ফ্রেন্ডদের সঙ্গে বসে গল্প করছিল। তাই জ্যাক চিন্তা করে যে এখনই সময়, আমি একটু ক্যাটের সঙ্গে কথা বলে আসি। কিন্তু তার তো আর মনে নেই যে সে এখানে জ্যাক নয় বরং জেমসের রূপেই আছে। কিন্তু ক্যাট তো তাকে চিনতে পারে না। আর তার অবস্থা গড়বড় দেখে অলিভিয়া তখন সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য বলে যে আরে চলো বাসায় চলো। এটা বলেই সে জ্যাককে ওখান থেকে দ্রুত টানতে টানতে নিয়ে আসে আর সঙ্গে সঙ্গে তার শরীর থেকে জ্যাকেটটা খুলে ফেলে, যাতে করে সে
আসল জেমসে পরিণত হয়ে যায়। দূর থেকে বিলি এসব কাহিনী দেখে একা একা হাসছিল আর বলছিল যে জ্যাক হলো 1 নম্বরের কাপুরুষ। ওর কোনো সাহসই নেই ক্যাটের সামনাসামনি দাঁড়িয়ে নিজের মনের কথা খুলে বলার। তাই সে নিজের বন্ধুকে একটু সাহায্য করার জন্য ইচ্ছে করেই মাটিতে পড়ে যায়। আর ঠিক তখনই ক্যাট আর জ্যাক দুজনেই একসঙ্গে দৌড়ে আসে তাকে সেল করার জন্য। আর ক্যাট জ্যাককে চিনে ফেলে যে এ তো আমার স্কুলেই পড়ে। জ্যাকও তখন মনে একটু সাহস করে ক্যাটের কাছে জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছিলে, এখানে কেন এসেছো? ক্যাট তখন বলে যে আমি আসলে একটা পার্টিতে যাচ্ছি, আমার এক বন্ধু আজকে একটা পার্টির আয়োজন করেছে, তুমি চাইলেই আমার সঙ্গে জয়েন করতে পারো। ক্যাটের মুখে এই কথা শুনে তো জ্যাকের খুশির শেষ থাকে না যে ক্যাট তাকে নিজের মুখে ইনভাইট করেছে। এর পরের দৃশ্য পরিবর্তন হলে আমরা হাওয়ার্ডকে ম্যারির ঘরের বাইরেই অপেক্ষা করতে দেখি। এরপর ম্যারি যখন বাসায় ফিরে আসে সে তাকে জাল নোটিশটা দেখায় আর বলে যে আমি তোমার এই বাড়িটা কিনে নিতে চাই। আমি নোটিশ দেখেছি, যদি তুমি আজকে টাকা পরিশোধ করতে না পারো তাহলে এই বাড়িটা পুরোপুরি ব্যাংকের হয়ে যাবে। তাই আমি এই ঘরটাকে অনেক টাকা দিয়ে কিনে নিতে চাই যাতে তুমিও লাভবান হবে। কিন্তু এটা দেখে প্রচন্ড অবাক হয়ে যায় আর সে তো এইসবের জন্য প্রস্তুত ছিল না। সে তখন হাওয়ার্ডকে বলে যে গত সপ্তাহে তো আমি ব্যাংকের ইএমআই দিয়ে এসেছি, তাহলে আজকে কেন এরকম নোটিশ আসবে? এরকমটা তো হওয়ার কথা নয়। ঠিক তখনই জ্যাক তার বন্ধুদেরকে নিয়ে ওই বাড়িতে পৌঁছে যায় আর এই সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য সে কোটটা পরে জেমসের রূপ নিয়ে হাওয়ার্ডকে বলে যে দেখো হাওয়ার্ড, তুমি এই ঘরটা কোনোভাবেই কিনতে পারবে না। আমি একজন উকিল আর আমি ভালো করেই জানি যখন ম্যারি এই লোন পরিশোধ করতে অক্ষম হবে তখনই এই ঘরটা সিল করে দেয়া হবে, কিন্তু এর আগে তো নয়। আর এর মধ্যে তুমি কেন আসছো? তোমাকে তো কেউ এখানে ডাকেনি। জ্যাক তখন জেমস হয়ে হাওয়ার্ডের সঙ্গে কথা বলছিল। তখন তার বন্ধুরা আবার ইন্টারনেট থেকে কিছু আর্টিকেল বের করে নেয় আর সেটা আবার লুকিয়ে জ্যাকের হাতেও দিয়ে দেয়। এরপর জ্যাক ওই কাগজগুলো হাওয়ার্ডের কাছে দিয়ে বলে যে দেখো, এখানে সব নিয়মগুলো স্পষ্টভাবেই লেখা আছে। আর এটা শুনে তো হাওয়ার্ডের প্রচন্ড পরিমাণ রাগ হয়, কিন্তু এখানে একটা বিষয় আছে। হাওয়ার্ড কিন্তু এখানে জেমসকে চিনতে পারেনি, কারণ হাওয়ার্ড তো আসলে 86 বছর আগে জেমসকে দেখেছিল, তাই এখন আর তার কিছুই মনে নাই। তাই সে জেমসকে না চিনতে পেরে তো আরো বেশি রাগ করে। জ্যাক আর তার ফ্রেন্ডরা তো বেশ খুশি ছিল, কারণ আপাতত সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পেরেছে। কিন্তু এখন ব্যাংক লোন পরিশোধ করার জন্য তাদের অনেক টাকার প্রয়োজন। এই টাকা যে তারা কোত্থেকে পাবে তাই নিয়ে তাদের অনেক টেনশন হচ্ছিল। এরপর তাদের মাথায় আইডিয়া আসে যে তারা জেমসের কাছ থেকে হেল্প নিতে পারে। তাই তারা একটা জায়গায় পানি ঢেলে জেমসের সঙ্গে কথা বলার চেষ্টা করে। জ্যাক তখন জেমসকে বলে যে তুমি তো ম্যাজিশিয়ান,